ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোর ধরে হাঁটাচলা করা বাতাসেরও যেন নিজস্ব একটা ইতিহাস আছে, একটা চরিত্র আছে। প্রতিটি দেয়ালে কান পাতলে শোনা যায় ৫২-র ভাষা আন্দোলনের স্লোগান, ৬৯-এর গণ অভ্যুত্থানের পদধ্বনি, ৭১-এর মুক্তির সংগ্রামের আকুতি, আর ৯০-এর স্বৈরাচার বিরোধী ঐক্যের গর্জন। এই বিশ্ববিদ্যালয় নিছক একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের আত্মার প্রতিচ্ছবি, তার রাজনৈতিক চেতনার সূতিকাগার। তাই যখন এই ক্যাম্পাসের ছাত্র সংসদ ডাকসুতে কোনো পরিবর্তন আসে, তখন সেই পরিবর্তনের ঢেউ কেবল নীলক্ষেতের বইয়ের দোকান বা টিএসসির চায়ের কাপে সীমাবদ্ধ থাকে না, তা আছড়ে পড়ে গোটা দেশের রাজনৈতিক মানচিত্রে। ২০২৫ সালের ডাকসু নির্বাচন তেমনি এক প্রবল ঢেউ নিয়ে এসেছে, যা অনেক প্রতিষ্ঠিত ধারণা আর দীর্ঘদিনের স্থিতাবস্থাকে ভাসিয়ে নিয়ে গেছে। যে ফলাফল গত ১০ই সেপ্টেম্বর ঘোষিত হলো, তা কেবল অপ্রত্যাশিত ছিল না, অনেকের কাছে ছিল রীতিমতো এক রাজনৈতিক ভূকম্পন। প্রায় ২ দশক ধরে যে সংগঠনটির কার্যক্রম ক্যাম্পাসে কার্যত অদৃশ্য বা অত্যন্ত সীমিত পরিসরে আবদ্ধ ছিল বলে মনে করা হতো, সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদর্শে পুষ্ট প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেভাবে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনল, তা এক কথায় অভাবনীয়। এই ফলাফল নিয়ে ক্যাম্পাসের অলিতে গলিতে, লাইব্রেরির নিস্তব্ধতায়, হলের টিভি রুমের কোলাহলে, এমনকি দেশের সর্বোচ্চ রাজনৈতিক মহলেও যে আলোচনা ও বিশ্লেষণের ঝড় উঠেছে, তা সহজে থামবার নয়। এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের সময়ের ঘড়িটাকে একটু পিছিয়ে নিতে হবে। একটি নির্দিষ্ট লেখার আলোকে যদি আমরা পরিস্থিতিকে বোঝার চেষ্টা করি, তবে দেখতে পাব এক ভিন্ন আখ্যান। সেই আখ্যান বলছে, গত প্রায় ১৭টি বছর ছিল এক দম বন্ধ করা সময়। এই দীর্ঘ সময়কালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পায়নি। তাদের কর্মকাণ্ডের ওপর ছিল এক অদৃশ্য কিন্তু শক্তিশালী নিগুড় নিয়ন্ত্রণ। তাদের জনকল্যাণমূলক বা ইতিবাচক কাজগুলোর খবর কখনো সংবাদ মাধ্যমের আলোয় আসার সুযোগ পায়নি, বরং তাদের ঘিরে তৈরি হয়েছিল এক নেতিবাচক প্রচারণার প্রাচীর। লেখাটির ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী সরকারের শাসনামলে ভিন্নমতকে দমন করার এক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল মারাত্মকভাবে সংকুচিত। ভিন্ন আদর্শের অনুসারীদের জন্য রাজনৈতিক বা সামাজিক পরিসর ছিল কাঁটায় ভরা এক দুর্গম পথ। এই দীর্ঘ স্থবিরতার পর বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন সূর্যের উদয় হয় গত ৫ই আগস্ট। ক্ষমতার পালাবদলের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তা যেন বদ্ধ কপাটে এক ঝলক তাজা বাতাস নিয়ে আসে। লেখাটির পর্যবেক্ষণ বলছে, এই পরিবর্তনের পরই দেশে গণতন্ত্রের শেকড় পুনরায় সজীব হওয়ার সুযোগ পায়। মত প্রকাশের স্বাধীনতা তার হারানো জমি ফিরে পেতে শুরু করে। আর এই পরিবর্তিত রাজনৈতিক আবহাওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নতুন সমীকরণের জন্ম দেয়। যে সংগঠনগুলো এতদিন আড়ালে বা সীমিত পরিসরে কাজ করতে বাধ্য হচ্ছিল, তারা প্রকাশ্যে আসার, নির্বাচনে অংশ নেওয়ার এবং শিক্ষার্থীদের সামনে নিজেদের কথা তুলে ধরার আত্মবিশ্বাস ও সুযোগ খুঁজে পায়। এই পটভূমিতেই আয়োজিত হয় বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। ৯ই সেপ্টেম্বর শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং পরদিন ১০ই সেপ্টেম্বর যখন ফলাফল ঘোষিত হতে শুরু করে, তখন থেকেই বিস্ময়ের শুরু। সময়ের সাথে সাথে সেই বিস্ময় রূপান্তরিত হয় এক অবিশ্বাসে। ডাকসুর মোট ২৮টি পদের মধ্যে অবিশ্বাস্যভাবে ২৩টি পদেই বিজয়ী হয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি, জিএস, এজিএস এর মতো ছাত্র সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পদগুলো চলে যায় তাদের দখলে। এই ফলাফল ছিল অতীতের সকল হিসাব নিকাশ এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের পূর্বাভাসের বাইরের এক ঘটনা। এই বিজয় নিছক কয়েকটি পদে জয়লাভ ছিল না, এটি ছিল একটি শক্তিশালী বার্তা। যে সংগঠনকে দীর্ঘ ১৭ বছর ধরে কার্যত আড়ালে রাখা হয়েছিল, যাদের কাজের প্রচার প্রায় বন্ধ ছিল, তাদের প্রতি ছাত্র সমাজের এই বিপুল সমর্থন প্রমাণ করে যে উপরিতলের রাজনৈতিক প্রচারণার নিচে অন্তঃসলীলা ফল্গুর মতো এক ভিন্ন স্রোত বহমান ছিল। এই লেখাটির ভাষায় বলতে গেলে, বাংলার ছাত্র সমাজ ছাত্র শিবিরকে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই বিজয়কে তাই দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী টার্নিং পয়েন্ট হিসেবে। এটি শুধু একটি নির্বাচনে জয় নয়, বরং দীর্ঘদিনের কথিত কোণঠাসা অবস্থা কাটিয়ে উঠে একটি আদর্শিক ও সাংগঠনিক নবজাগরণ। বিজয়ী নেতাদের পরিচয় এই পরিবর্তনের গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে, সাধারণ সম্পাদক জিএস এস এম ফরহাদ, যিনি সংগঠনের সভাপতি, এবং সহ সাধারণ সম্পাদক এজিএস মোহাম্মদ মহিউদ্দিন, যিনি সেক্রেটারির দায়িত্বে রয়েছেন, তাদের এই পরিচয় প্রমাণ করে শিক্ষার্থীরা জেনে শুনেই এই নেতৃত্বকে বেছে নিয়েছে। এই বিপুল বিজয়কে তাই কোনো আকস্মিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, বরং একে শিক্ষার্থীদের ব্যাপক সমর্থনের এক সুস্পষ্ট প্রতিফলন হিসেবেই তুলে ধরা হচ্ছে।
তবে নির্বাচনের বিস্ময়কর ফলাফলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে নির্বাচনের পর নতুন নেতৃত্বের কর্মকাণ্ড নিয়ে। বিজয়ী প্যানেল দায়িত্ব নেওয়ার পর মুহূর্তের জন্য কালক্ষেপণ করেনি। কথার ফুলঝুরি বা রাজনৈতিক বাগাড়ম্বরের পথে না হেঁটে তারা সরাসরি হাত দিয়েছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সমাধানে। তাদের গৃহীত উদ্যোগগুলোকে শিক্ষার্থী বান্ধব বা জনকল্যাণমূলক কাজ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং এই কাজগুলোই এখন ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাদের প্রথম উদ্যোগগুলোর মধ্যেই ছিল নারী শিক্ষার্থীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার মতো একটি জরুরি এবং সংবেদনশীল বিষয়ে এমন আধুনিক ও বাস্তবমুখী পদক্ষেপ এর আগে কেউ ভাবেনি। এই একটি উদ্যোগই প্রমাণ করে দেয় নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের সেই সব প্রয়োজন নিয়ে ভাবছে যা এতদিন ধরে উপেক্ষিত ছিল। এরপরই তারা নজর দেয় আবাসন সংকটের দিকে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক চিরস্থায়ী যন্ত্রণা। হলের গণরুমে অমানবিক পরিবেশে গাদাগাদি করে থাকা শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে তারা তাৎক্ষণিকভাবে ৩০০টি নতুন খাটের ব্যবস্থা করার ঘোষণা দেয় এবং সেই অনুযায়ী কাজ শুরু করে। এটি নিছক একটি ঘোষণা ছিল না, ছিল শিক্ষার্থীদের মৌলিক আবাসন চাহিদা পূরণের এক বাস্তবসম্মত পদক্ষেপ। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও পড়াশোনার উন্নত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন হলের মসজিদ ও কমন রুমে এসি লাগানোর কাজও হাতে নেওয়া হয়। প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের জীবনকে আরও সহজ করতে তারা চালু করেছে বাস ট্র্যাকার অ্যাপ। বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি এবং অবস্থান নিয়ে শিক্ষার্থীদের যে ভোগান্তি পোহাতে হতো, এই অ্যাপ তা অনেকটাই কমিয়ে এনেছে। এই প্রতিটি উদ্যোগই প্রমাণ করে নতুন ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের জীবনের প্রতিটি দিক, স্বাস্থ্য, আবাসন, যাতায়াত, পড়াশোনার পরিবেশ নিয়ে কতটা গভীরভাবে ভাবছে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যা শিক্ষার্থীদের বহুদিনের দাবি ছিল, সেটি হলো বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান হলের নতুন রিডিং রুমের পাশে একটি ওয়াশরুম নির্মাণ। পড়াশোনার জন্য ঘন্টার পর ঘন্টা রিডিং রুমে কাটানো শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক অকথ্য ভোগান্তি। পূর্ববর্তী প্রশাসনগুলোর কাছে বারবার আবেদন করেও যা হয়নি, নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরপরই সেই কাজটি শুরু করেছে। লেখাটি জানাচ্ছে মাসখানেকের মধ্যেই এই কাজটি সম্পন্ন হবে, যা শিক্ষার্থীদের প্রতি তাদের আন্তরিকতার এক উজ্জ্বল নিদর্শন। তবে যে উদ্যোগটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে এবং নতুন ডাকসু নেতৃত্বের কর্মদক্ষতার এক জীবন্ত বিজ্ঞাপনে পরিণত হয়েছে, তা হলো ডাকসু ক্যাফেটেরিয়ার আমূল পরিবর্তন। এই ক্যাফেটেরিয়া এখন আর শুধু খাবার জায়গা নয়, এটি হয়ে উঠেছে নতুন নেতৃত্বের প্রতি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতীক। আগে যেখানে ডাকসু ক্যাফেটেরিয়ার খাবার নিয়ে শিক্ষার্থীদের নানা অভিযোগ ছিল, মান ও দাম নিয়ে ছিল অসন্তোষ, সেখানে এখন বইছে এক নতুন হাওয়া। নতুন নেতৃত্ব দায়িত্ব নিয়েই ক্যাফেটেরিয়ার মেনু এবং মূল্য তালিকায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আগে যেখানে সপ্তাহে এক এক দিন এক এক রকম খাবার, যেমন ভাত, খিচুড়ি বা তেহারি পাওয়া যেত, সেখানে এখন সপ্তাহে ৫ দিনই ভাতের নির্দিষ্ট ৩টি প্যাকেজ চালু করা হয়েছে। আর এই প্যাকেজগুলোর দাম নির্ধারণ করা হয়েছে অবিশ্বাস্য রকম সাশ্রয়ী। মাত্র ২৫ টাকায় শিক্ষার্থীরা পাচ্ছে ভাত, ডাল আর সবজি। ৪০ টাকায় মিলছে ভাত, ডাল আর ডিম ভুনা। আর সবচেয়ে আকর্ষণীয় প্যাকেজটি হলো ৫৫ টাকার, যেখানে ভাতের সাথে থাকছে সবজি, ডাল আর মুরগির মাংস। আজকের এই আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে, বিশেষ করে ঢাকা শহরে, ২৫ বা ৪০ টাকায় একবেলা পেট পুরে দুপুরের খাবার পাওয়ার কথা কল্পনাও করা যায় না। নতুন ডাকসু নেতৃত্ব সেই অকল্পনীয় বিষয়টিকেই বাস্তবে পরিণত করেছে। ফলাফলও মিলেছে হাতে নাতে। লেখাটির তথ্য অনুযায়ী নতুন মেনু চালুর পর ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো বেড়ে গেছে। দুপুর ১২টায় খাবার বিক্রি শুরু হওয়ার আগেই টোকেন সংগ্রহের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পড়ে যায়। এটি খাবারের চাহিদা ও জনপ্রিয়তার এক জীবন্ত প্রমাণ। শিক্ষার্থীরা শুধু কম দামের জন্য নয়, খাবারের উন্নত মান এবং পরিচ্ছন্নতার জন্যও ভিড় করছে। এই প্রসঙ্গে হলের ডাইনিং এর খাবারের সাথে একটি তুলনা টানা হয়েছে, যেখানে হলের ডাইনিং এর খাবারে অতিরিক্ত তেল, মশলা এবং কখনো কখনো টেস্টিং সল্ট ব্যবহারের অভিযোগ রয়েছে, সেখানে ডাকসুর খাবার অনেক বেশি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা হচ্ছে। হলের ডাইনিংয়ে যেখানে প্রায় ৫০ থেকে ৫৫ টাকা খরচ করেও মনমতো খাবার পাওয়া যায় না, সেখানে ডাকসুতে অনেক কম দামে বড় প্লেটে সুস্বাদু খাবার পেয়ে শিক্ষার্থীরা যার পর নাই খুশি। এই আনন্দেরই এক চমৎকার বহিঃপ্রকাশ ঘটেছে একজন শিক্ষার্থীর মন্তব্যে, যা লেখাটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, ডাকসুতে এখন শ্বশুরবাড়ির মতো খাবার পাওয়া যাচ্ছে। এই একটি বাক্যই যেন সবকিছুর সারসংক্ষেপ। শ্বশুরবাড়ি শব্দটি এখানে কেবল ভালো খাবারের প্রতীক নয়, এটি যত্ন, আন্তরিকতা আর আপ্যায়নেরও প্রতীক। শিক্ষার্থীরা অনুভব করছে নতুন নেতৃত্ব তাদের কেবল ভোটার বা সমর্থক হিসেবে দেখছে না, বরং পরিবারের সদস্যের মতো যত্ন নিচ্ছে। ডাকসু ক্যাফেটেরিয়ার এই সাফল্যকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি নতুন নেতৃত্বের কার্যপ্রণালীর এক নিখুঁত মডেল। তারা দেখিয়ে দিয়েছে
সদিচ্ছা, সঠিক পরিকল্পনা এবং তার দ্রুত বাস্তবায়ন থাকলে যে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব। ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে নতুন প্যানেল একের পর এক শিক্ষার্থী বান্ধব কাজ করে যে বার্তাটি প্রতিষ্ঠা করতে চাইছে তা হল, ছাত্র রাজনীতি মানে কেবল স্লোগান, মিছিল বা প্রতিপক্ষকে ঘায়েল করা নয়। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা। এই সমস্ত কর্মকাণ্ডের প্রেক্ষাপটে লেখাটিতে কিছু গভীর পর্যবেক্ষণমূলক মন্তব্য যোগ করা হয়েছে। একটি মন্তব্যে বলা হয়েছে, যারা জনকল্যাণমূলক কাজ করবে তাদের প্রতি জনগণের সমর্থন অব্যাহত থাকবে। এটি একটি চিরন্তন সত্য এবং নতুন ডাকসু নেতৃত্ব সেই পথেই হাঁটছে। আরেকটি মন্তব্য কিছুটা দার্শনিক এবং আত্মসমালোচনামূলক। যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিতে জাতি পারে নাই বিধায় 53 বছরে আমরা উন্নত হতে পারিনি। এই মন্তব্যটি নতুন নেতৃত্বকে পরোক্ষভাবে যোগ্য হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং অতীতে যোগ্য নেতৃত্বকে সুযোগ না দেওয়ার যে সংস্কৃতি ছিল তার সমালোচনা করছে। সবশেষে নতুন প্রজন্মের ওপর আস্থা রাখার এক উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এই নতুন প্রজন্ম সামনে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে আরও বড় পরিসরে সুযোগ করে দিন। এই কথাগুলোর মধ্য দিয়ে লেখাটি ডাকসুর এই পরিবর্তনকে কেবল বিশ্ববিদ্যালয় পরিসরে সীমাবদ্ধ না রেখে এক বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে স্থাপন করতে চাইছে। এটি বোঝাতে চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে তা হয়তো আগামীর বাংলাদেশেরই এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। আমরা যদি পুরো আলোচনাটিকে একটি ক্যানভাসে আঁকার চেষ্টা করি তাহলে দেখতে পাই এক বহুমাত্রিক চিত্র। একদিকে আছে দীর্ঘ 17 বছরের এক কঠিন স্থবিরতা ও রাজনৈতিক অচলায়তনের পটভূমি, অন্যদিকে আছে একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই পটভূমিতে অনুষ্ঠিত একটি নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের অভাবনীয় বিজয়, যা ছাত্র রাজনীতির প্রচলিত সব হিসাব নিকাশকে ওলটপালট করে দিয়েছে, এবং সবশেষে বিজয়ী নেতৃত্বের তাৎক্ষণিক, বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এক কর্মযজ্ঞ, যা দ্রুতই শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই লেখাটি আমাদের এটাই বোঝাতে চায় যে ডাকসুর এই নতুন নেতৃত্ব একটি নতুন ধারার ছাত্র রাজনীতির সূচনা করতে চাইছে, যে রাজনীতিতে আদর্শিক প্রচারণার চেয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের গুরুত্ব বেশি, যে রাজনীতি সংঘাতের পরিবর্তে সেবার মাধ্যমে সমর্থন অর্জন করতে চায়। ডাকসু ক্যাফেটেরিয়ার সাশ্রয়ী মূল্যের সুস্বাদু খাবার, মেয়েদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, বাসের জন্য ট্র্যাকার অ্যাপ, এই সবগুলোই সেই নতুন ধারার রাজনীতির এক একটি সফল পরীক্ষা। এখন প্রশ্ন হলো, এটি কি ছাত্র রাজনীতির একটি স্থায়ী পরিবর্তন নাকি একটি সাময়িক উচ্ছ্বাস? এই জনকল্যাণমূলক উদ্যোগগুলো কি দীর্ঘমেয়াদে টেকসই হবে? এই নতুন মডেল কি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ, ছাত্র রাজনীতির গতি প্রকৃতি এবং অবশেষে দেশের বৃহত্তর রাজনীতিতে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের গর্ভে নিহিত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে নতুন বার্তা ধ্বনিত হচ্ছে তা হলো, বাস্তবসম্মত কাজের মাধ্যমেও শিক্ষার্থীদের হৃদয় জয় করা যায় এবং যোগ্য নেতৃত্বকে সুযোগ দিলে তারা পরিবর্তন আনতে পারে। এই বার্তাটি হয়তো আগামীর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাথেয় হয়ে উঠবে।